আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মনীষা দত্তের লেখা মায়া রাতের প্রহেলিকা। আপনাদের সাথে রয়েছি আমি রিতম, আমি মঞ্জুরি। সিজন 2, এপিসোড 3। রাতের অন্ধকারে মর্গের কড়া নজরদারির বেড়াজাল টপকে ভিতরে প্রবেশ করা এবং পাঁচটা লাশের বিভিন্ন ভঙ্গিমা থেকে মোট ৮০টা ছবি তুলে আনা, দুটোই হিমালয়ের শীর্ষে ওঠার মতোই দুরূহ ছিল। তার উপর আবার জুটেছিল বাঘের খাঁচারূপী থানা থেকে ফাইল ঘেঁটে লাশগুলোর আরও ডজনখানেক ছবি খুঁজে খাম সমেত ঝোলায় ভরা, যেটাও কম ঝুঁকিপূর্ণ ছিল না। তবে শেষ পর্যন্ত ধ্রুবর দেওয়া দুটো মহার্ঘ কাজই নির্বিঘ্নে মেটাতে পারার আনন্দে ময়ূখ আর রানা দুজনেই এখন স্বস্তির নিঃশ্বাস ফেলে আরাম করছে। এমনিতেও ধ্রুব ওদের দুজনকে সারাদিনই প্রায় খাটিয়ে মারে। তাছাড়া এই ছবিগুলো নিতে আসার মতো সময়ও হয়ে এসেছে প্রায়। স্বভাবত ও এসেই ময়ূখদের নির্ঘাত এদিক সেদিক ছোটাতে আরম্ভ করবে। সুতরাং এর মাঝেই যতটুকুন বিশ্রাম নেওয়া যায় ততটুকুই মঙ্গল। সরকারি তথা বেসরকারি দুই রকম মাধ্যমের খাটাখাটনি ওদের আর পোষাচ্ছে না। তাই তো একজন সোফায় পা তুলে আর একজন চেয়ার জড়ো করে তাতে দেহ ফেলে দিব্যি নাক ডাকছে ঘর ঘর শব্দে। ঘুমের ঘোরে মুখের চামড়ায় জলের ছিটে পেয়ে ময়ূখ ধড়মড়িয়ে উঠে পড়ে। চোখ কচলে নিয়ে নড়চড়ে বসার পর ঘরের মধ্যে ধ্রুবকে আবিষ্কার করে ময়ূখ বেজার মুখে ওর দিকে তাকায়। অন্যদিকে জোড়া চেয়ারের একটিতে ধ্রুব সজোরে একখানা লাথি বসালে ওটা মুহূর্তে সরে গিয়ে রানার শরীরের অর্ধেকাংশ মেঝেতে পড়ে যায়। ফলে ও জেগে যেতে বাধ্য হয়। চোখের সামনে স্বয়ং ধ্রুবকে দেখে ও মনে মনে দাঁত কিরমির করলেও মুখে মিষ্টতা বজায় রাখে। কে ও? আরে ধ্রুবদা, এসো এসো। এই তোমার জন্যই তো অপেক্ষা করতে করতে কখন যে চোখটা লেগে গেল না আমাদের, বুঝতেই পারিনি, জানো তো। যে চেয়ারটি ধ্রুব লাথি মেরে ঘরের কোনায় সরিয়ে দিয়েছিল সেটাকেই টেনে এনে তাতে হেলান দিয়ে বসে। অত্যন্ত রুক্ষ গলায় প্রশ্ন করে, তোদের কি এখন ঘুমানোর সময়? হ্যাঁ, না না না, তা কেন হবে? আমরা আসলে ওই যে একটা দুঃসাহসিক কাজ করলাম তো, ওই অভিযানের সফলতা অ্যাচিভ করাটা একটু ঘুমিয়ে সেলিব্রেট করছিলাম আর কি। হ্যাঁ ব্যাস এইটুকুই। রানার কথায় বিন্দুমাত্র পাত্তা দেয় না ধ্রুব। অন্য একটি চেয়ারে পা তুলে ও খাপছাড়া কথা বলে ওঠে, জয়কান্ত মণ্ডল। হ্যাঁ কি? সম্ভবত এই লোকটার নাম নিয়েই 5 জন ভিকটিম বাড়ি থেকে বেরিয়েছিল। আপাতত একে খুঁজতে হবে। সেটা তো লাথি মারলি কে? জয় কান্ত, কান্ত, আমি খুব ক্লান্ত। এইটা কোত্থেকে টপকালো জয়কান্ত? হ্যাঁ, টপকায়নি, এই কেসের সুপারস্তাম। গত 3 সপ্তাহ আগে পাওয়া অরূপ গোস্বামীর বডিটা মনে আছে? মনে আছে, খুব মনে আছে। এই কদিন ধরে যা সব ক্রিয়েটিভ ডেড বডি দেখলাম, তাতে আর্টিস্টের নাম ভুলে গেলেও মডেলদের নাম আমি কখনোই ভুলবো না, বুঝছো? সেটা তোর ব্যাপার, ভুলবি কি ভুলবি না, তো যেটা বলছিলাম। হ্যাঁ, যেটা বলছি বল বল। মাথার দুপাশে হাত রেখে ঘুরন্ত ফ্যানের দিকে একদৃষ্টে তাকায় ধ্রুব। শান্ত গতিতে নিজের সন্দেহের কথা তুলে ধরে ময়ূখ আর রানার সামনে। অরূপ গোস্বামীর মা আমাদের জানিয়েছিলেন যে ওনার ছেলে বাড়ি থেকে বেরোনোর আগে স্পষ্ট বলে দিয়েছিল সে নাকি জয়কান্তর ফোন পেয়ে সেখানে যাচ্ছে টুর্নামেন্ট দেখতে, ফিরতে রাত হবে। বাট আনফর্চুনেটলি সে আর ফেরেনি। সেমভাবে চিত্রা আর প্রাপ্তিও নিজেদের বাবা মাকে জয়কান্তর ইনভিটেশনে যাচ্ছে বলেই বাড়ি থেকে বেরোয়, আর তারপর থেকেই মিসিং। বাকি দুজন মানে সুনীতি আর দেবাশিস, এদের একজনের বাবা মা নেই, আর একজন সদ্য আমেরিকা থেকে এদেশে ফিরেছিল প্রপার্টি রিলেটেড ইস্যু নিয়ে। তাই দ্বিতীয়জন মানে দেবাশিসের পেরেন্টস না থাকায় ও কাউকেই কিছুই বলে কয়ে যায়নি সেই দিন। তবে কি রোদা? এই বলো বলো বলো। অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা গেছে যে ওর হাতে একটা ফসফরাসের ব্যান্ড বাঁধা ছিল।
সুনীতির ড্রেস আপ সম্পর্কে এখনও জানা যায়নি, কারণ কয়েকদিন ধরে ওর ফ্ল্যাট সহ গোটা ব্লকেরই সিসিটিভি সিস্টেম আপ ডাউন করছিল। তবে সুনীতির মৃত্যুর খবরে ওর বিদেশ ফেরত বাবা মার থেকে ওর অন্যতম প্রধান শখ বক্সিং শোয়ের নামটা বারবার উঠে এসেছে। তখনই শিওর হই যে বাকিদের মতো ও সেদিন জয়কান্তের ওখানেই গিয়েছিল। এই দাঁড়া 1 মিনিট, ঘুমিয়ে না ভালো। কী যেন বক্সিং, ইয়েস জিজুন বক্সিংয়ের সাথে জয়কান্তের কি রিলেশন? না মানে জয়কান্ত কি বক্সিংয়ের চ্যাম্পিয়ন নাকি কোচ? কোনোটাই না। সোজা কথায় বললে জয়কান্তের একটা বেটিং অ্যাসোসিয়েশন আছে, যেটার পোশাকি নাম প্লে রুম। সব রকম খেলার হার জিতের ওপর বেট লাগিয়ে পয়সা তোলাই ওর আসল ধান্দা। বক্সিং এর মধ্যে অন্যতম। সাধারণত ও ওপেন গ্রাউন্ড বক্সিং করে। বিভিন্ন বয়সী গরিব ঘরের ছেলেদেরকে টাকার লোভ দেখিয়ে রিং বক্সে ঢুকিয়ে দেয়। তারপর চলে তাবর বক্সারদের সাথে মরণ বাঁচন লড়াই। যতক্ষণ না অপোনেন্ট বক্সারের মুখ ফেটে রক্ত বেরোচ্ছে, শরীর ক্ষততে ভরে উঠে সে নেতিয়ে পড়ছে, ততক্ষণ অবধি চলে এই বর্বরতা। দুর্বলের প্রতি সবলের অত্যাচারের মতো এই ভয়াবহ খেলাটা উপভোগ করতে বক্সিং প্রেমীরা প্রচুর খরচাপাতি করে। এমনকি একজন প্রতিযোগীর জয়ের জন্য লাখ লাখ টাকা বাজি অবধি ধরা হয়, বুঝেছিস? এসব মানুষ চেয়ারে লাথি মারে এইসব একই। যাই হোক, কিন্তু কীভাবে এতটা নির্দয়ত ঘুমোচ্ছিলাম আমি। কীভাবে পারে অনাহারে থাকা গরিব মানুষগুলোর সুযোগ নিতে? এগুলো ঠিক না। মজা করছিস কর, কিন্তু আসল প্রশ্নটা আমারও। যাই হোক, এটা আলোচ্য বিষয় নয়। এখন আমাদের যা করণীয় তা হলো ওই 5 জনের আনন্যাচারাল ডেথের সাথে এই বাজি ধরা খেলার কি সম্পর্ক সেটা ডিটেইলে জানা। এই ধ্রুবদা, তুমি কি সামাও এটা মিন করতে চাইছো যে এরা 5 জনই টাকার বাজিতে হেরে গিয়ে 1 পয়সাও দিতে পারেনি, আর তাই লাইন দিয়ে সবাই খুন হয়েছে? মেন তো এটাই করতে চাইছি, কিন্তু কি সমস্যা বলতো? আমার মগজ এ কথা বললেও মন এই যুক্তি মানতে নারাজ। কখনো মনে হচ্ছে আমি তোদের ভুল ডিরেকশন দিচ্ছি। এটা সত্যিই হয়তো যে কোনো নর্মাল মার্ডারের ঘটনা, সিরিয়াল কিলিং নয়। আবার কখনো যাকে তবু ওই জয়কান্তের জয়েস অ্যাসোসিয়েশন অর্থাৎ প্লে রুমের সাথেই যখন সকলের নিখোঁজ হওয়া জড়িয়ে, তখন ওখান থেকে কিছু না কিছু তো পাওয়া যাবেই। আবার জুয়োর খেলায় পাওনা টাকা না পেয়ে একে একে প্রত্যেককে জবাই করার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এইসব জয়কান্তদের নেটওয়ার্ক প্রচুর বড়। জয়কান্তের মতো আগের বছর এমন এক জুয়ারি, কি যেন নাম, হ্যাঁ, সুরজ রাঠৌর, যে গোটা ইউপির নাম্বার 1 ড্রাগ ডিলার ছিল, সেও এই ব্যাটিংয়ে ছক্কা হাঁকিয়ে অনেক লোকের হাতেই স্বর্গের টিকিট ধরিয়ে দিয়েছিল। অতএব জয়কান্ত নিজে না করে অন্য কাউকে দিয়েও করাতে পারে। চান্সেস আর 50-50। চান্সেস আর 50-50। ওদের কল লিস্ট আর কল রেকর্ডসগুলো ঘেটে জয়কান্তর এগেনস্টে কিছু পাওয়া গিয়েছে কি? না ময়ূর, পাওয়া যায়নি সেটা নয়, তবে যা পাওয়া গেছে তা আবার ডিরেক্ট কাজেরও নয়। সে আবার কেমন তথ্য প্রমাণ যে অকাজের? দেখ রানা, ব্যাপারটা হলো একজনকে এক নম্বর থেকে কল করা হয়েছিল। নাম্বারগুলো ট্রেস করার পর দেখা যাচ্ছে সবকটাই এখন সুইচ অফ। আর প্রতিটারই লাস্ট লোকেশন বেশ কিছু জনবহুল এলাকা, যেমন ধর বাজার, স্টেশন, বাস স্ট্যান্ড, শপিং মল, চারমাথার মোড় ইত্যাদি ইত্যাদি। কি বাবা, এভাবে তো মাস্টার মাইন্ডকে ধরা খুব মুশকিল হবে। এইটা বোঝাও মুশকিল হবে যে সব কটা নম্বরই জয়কান্তের কিনা। কথাটা মন্দ বলিসনি রানা, তবে কথায় বলে সব অপরাধ সূত্রে বধ। এখানেও কলগুলোর সেম টু সেম মিল রয়েছে। 5 জনকেই আলাদা নাম্বার থেকে মোট 3 বার করে কল করা হয়েছিল। একবার হয়তো ইনভাইট করতে, পরে কনফার্ম করতে, আর শেষ কলগুলো ভিকটিম নিজে করেছিল বাড়ি থেকে বেরোনোর আগে। মানে এখানে দাঁড়ালো 2টো ইনকামিং কল আর একটা আউটগোয়িং। ইনভিটেশন, রাইট, ইনভিটেশন মানে সেখানে এইবার বুঝলাম কেন ভিকটিমদের স্কাল্পে পেপার ক্র্যাকারের টুকরো, চুলের লেন্থে অভ্রর কণা এইসব পাওয়া যাচ্ছিল। আসলে লোকের মেরে উৎসব করতে এই ধরনের জিনিসও তো ইউজ হয় কি না, আর ভিকটিমরা ওই করতে গিয়েছিল। সাব্বাস রানা, এই বুঝলি ধ্রুব, আমাদের রানা আজকাল না লাল জল ছেড়ে ব্রেনোলিয়াতে ডুব দিয়েছে। স্মরণ শক্তির কম্পিটিশনে হাতিকেও হার মানাবে, পাক্কা আছে একদম। যাকে
একদম ঠিক বলেছিস। যাকে ফটোকপিগুলোর জন্য থ্যাংক ইউ ভাই। বিপজ্জনক কাজটা সুষ্ঠুভাবে করে উদ্ধার করার জন্য একটা ট্রিট তোদের পাওনা রইল। এই কেসটা মিটলে সালসাতে নিয়ে যাব। হ্যাঁ, ওটি হচ্ছে না ধ্রুবদা, আমরা সালসা যাবো না, ওসব বিদেশি ডিশ খেতে বুকে বাঁধে আমার। বাহ, তাহলে লোভনীয়। ওটা তো দেশি। না, সেখানেও না। তবে কোথায় যেতে চাস নিজেরাই বলে ফেল। এই তোরির হাতের রান্না শুনেছি লাল জবাব, আমরা ওখানেই জমিয়ে খাবো। হ্যাঁ, মাথাটা গেছে নাকি? হ্যাঁ, তোরই একা থাকে জানিস না? এতজনের এত আয়োজন ওর একার পক্ষে করা সম্ভব? ও ব্রো, চিদার এই ব্রো, আমি আছি, রানা আছে, আমরা না হয় বাজার করে এনে দেবো। হ্যাঁ ঠিক তাই। তাছাড়া আমার কি আর আবার রান্নার থেকেও কাটাকুটিতে ঝোঁক বেশি। হ্যাঁ, ওই তোরির হেল্পিং হ্যান্ড হবে, এমনিতেও তোরিকেও খুব পছন্দ করে। একদম। এমনকি কিয়ার মতো স্ত্রীরও কিন্তু রান্নার কাজে সাহায্য করার প্রতি একটা আলাদাই ভালো লাগা আছে। হ্যাঁ, ও হাতে হাতে কাজ এগিয়ে রাখবে। হ্যাঁ ঠিক আছে। শ্রী, এটা তো নতুন চরিত্র। শ্রীটাকে বাবা, সে কি গো ধ্রুবদা, শ্রীকে জানো না? আরে শ্রী তোমাদি গো, আরে ডাক্তার খান্নার নামে ট্রেড হিসেবে রয়েছে। হ্যাঁ বুঝলে, পারলে এবার চিনতে পারলে। ওর সাথে ময়ূখের কি সম্পর্ক? সে ওরা গভীর সম্পর্ক, গভীর। না না, আমি কিন্তু বোতল ছুঁড়ে মারবো। চুপ থাক, চুপ থাক বলছি। হ্যাঁ, এই দাঁড়া 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 দাঁড়া, পরে পরে মারপিট করবি। হ্যাঁ, আগে কেসটা শুনি কি। হ্যাঁ বার, এই রানা বলতো কেসটা কি? তেমন কিছু না ধ্রুব, আসলে শ্রী আমার মানে নতুন বন্ধু। ও ও, বন্ধু না বান্ধবী, বান্টিরা। তাই রে ময়ূক, মেয়েটি তোর এমন কি বিশেষ বন্ধু যে গোটা নাম থেকে তাকে আতখানা নামে ডাকা শুরু করে দিলি, তাও মাত্র কদিনের আলাপে? তাদেরই হয়েছে। বন্ধুত্ব করার জন্য কি কোনো নির্দিষ্ট টাইম লিমিট থাকে নাকি? এজ লিমিট এসব হয় নাকি? না, আর ইচ্ছে হয়েছে ডাকছি। ধ্রুব কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই ওর ফোনে হাত কাটা সোনুর সাকরের জগাইয়ের নাম্বারটা ভেসে উঠলে ও মোবাইলটা কানে তোলে। হ্যালো বলার আগে একবার চোখ পাকিয়ে বিড় করে এক বাক্যে সতর্কতা দিয়ে যায় ময়ূখের উদ্দেশ্যে। এই শোন, তোর খবর আমি পরে নিচ্ছি, আগে জয়কান্তের ইন্ট্রোটা নিয়ে আসি, বুঝলি? চললাম। ময়ূখ ঢোক গিলে রানার দিকে কটমট চোখে তাকায়, অথচ রানা একটা গা ঝাড়া ভাব দেখিয়ে চেয়ার ঠেলে উঠে পড়ে। ধ্রুবর সঙ্গে যাওয়ার জন্য ও হেলতে দুলতে চৌকাঠের দিকে পা বাড়ায়। জয়েস অ্যাসোসিয়েশনের অন্যতম বিশাল খেলাঘরটির মাঝে স্থাপিত বক্সিং রিংয়ের ঠিক মধ্যিখানে বসে আয়েসে মদ্যপান করছিল জয়কান্ত। ওকে ঘিরে চারদিকে চারজন সন্ডা মার্কা ঝাঁকড়া চুলওয়ালা সাকরেত যন্ত্র মানবের মতো দাঁড়িয়ে আছে। তাদের ভাবখানা এমন যেন জয়কান্তের থেকে একটা সংকেত পেলেই হাত পা নাড়িয়ে ঝাঁপিয়ে পড়বে বহিরাগত যে কারোর ওপরে। ধ্রুবসহ ময়ূখ এবং রানা, ওরা তিনজনই ওদের সদর দপ্তরে পৌঁছনোর সাথে সাথেই ভিতরে খবর চলে যায়। একগাল মটর দানা মুখে ভরে মনের সুখে সেগুলো খচমচ করে চিবোচ্ছিল জয়কান্ত। তখনই ওর রোগাপটকা সাগরেত হাবলু হাঁফাতে হাঁফাতে এসে খবর দেয়, তিনটে চলে এসেছে আপনার সঙ্গে দেখা করবার জন্য। বহুত তেতরামি মারাচ্ছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওদেরকে ভিতরে আসতে বলবো, এই নাহলে হলে নিয়ে গিয়ে আচ্ছা মতো যত্ন করবো নাকি? হ্যাঁ। জয়কান্ত নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ডান হাতের পাতা দুইবার ঝাপটায়। যে ইশারা দেখে হাবলু সবটা বুঝে গেলেও অভ্যাস মতো নিশ্চয়তা আদায় করে নেয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভেতরেই ডাকছি। হ্যাঁ। হাবলুর আহ্বান শোনা মাত্রই রানা আর ময়ূখ কোলাহল থামিয়ে যথারীতি ধ্রুবকে অনুসরণ করতে করতে জয়কান্তের মজলিসে এসে উপস্থিত হয়। ওদের জন্য বরাদ্দ 3টি চেয়ারে অনিমন্ত্রিত অতিথি হয়েও ঝপ করে তিনজনই বসে পড়ে। ওদের কীর্তিতে জয়কান্তের চামচারা রাগে জ্বলে উঠলেও কোনো পদক্ষেপ নেয় না, কারণ জয়কান্তের ইশারা ছাড়া ওদের সেই রাগের বহিঃপ্রকাশ করা একেবারে নিষেধ। মিনিট 5 কারোর মুখেই কোনো কথা ছিল না। ময়ূখ আর রানার দ্বারা এত মৌনতা সহ্য হয় না। ওরা অতিষ্ঠ হয়ে পা নাড়াতে শুরু করেছিল।
যদিও ধ্রুবর ধৈর্য অতুলনীয়। যতক্ষণ না জয়কান্তের ঠোঁট নড়ছে ততক্ষণ অবধি ওকে কেউ এক চুলও নাড়াতে পারবে না। দরকার পড়লে গুনে গুনে ৩৬৫ দিনও একইভাবে এক ঠায় এদের মুখের সামনে বসে থাকাও ওর কাছে অসম্ভব কিছুই না। নিজের স্বার্থেই হোক বা ভিতরে ভিতরে ধ্রুবর প্রতি বিরক্ত হয়েই হোক, পণ ভেঙে সর্বপ্রথম জয়কান্তই মুখ খোলে। খাবেন নাকি চিকেন লেগ পিস খাবেন? মুরগির ঠ্যাং ভাজা চিবোতে চিবোতে লোভনীয় প্রস্তাবটা ছুঁড়ে দেয় জয়কান্ত। অন্য সময় হলে খাদ্যরসিক ময়ূখ রানা উভয়ই প্রস্তাবটা এক লাফে লুফে নিত, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। কাজের ঊর্ধ্বে অন্য কোনো জিনিসেই আকৃষ্ট হওয়া চলবে না, খাদ্য পানীয়তেও না। তাই জিভে জল এলেও ওরা তা সংবরণ করে নেয়। ধ্রুব যে কোন শক্তি দিয়ে খাবার দেখেও নিজেকে সুস্থ স্বাভাবিক রাখে তা আজও এরা ভেবে পায়নি, ভবিষ্যতেও পাবে বলে মনে হয় না। না, আপনি খান। ধ্রুবর রক্ষণশীল উত্তর। দ্বিতীয় টোপ হিসেবে এবারে জয়কান্ত ওদের দেখিয়ে দেখিয়ে মদের বোতলের ছিপি খুলতে শুরু করে। এটা খাবেন নাকি? একদম নতুন, কালই আনিয়েছি, চলবে? নো থ্যাঙ্কস। সেল কিন্তু এখনো কাটিনি, আরও একবার ভেবে দেখুন, কাটবো নাকি এখানে কাটা থামিয়ে দেবো? অ্যাজ ইউর উইশ। আচ্ছা, ওই 5 জন মানুষ যারা কখনো চলে ফিরে বেড়াতো, তাদেরকে থামানোর সময় যদি জিজ্ঞাসা করতেন তাহলে ভেবে দেখতাম। আমি আর কোথায় থামালাম? সবই ওপরওয়ালার ইচ্ছে। বারবার বলেছিলাম হেঁটে হেঁটে চলতে, তাও যদি ওরা কথা না শুনে দৌড়তে গিয়ে হোঁচট খেয়ে পটল তোলে, সেখানে তো আমার কিছু করার নেই, তাই না? কর্ম করলে ফলও ভুগতে হয়, এ কথা কোথায় বলা আছে? গীতায়। তা ঠিক, তবে প্রশ্ন হচ্ছে ওরা ভুগেছে নাকি আপনি দায়িত্ব নিয়ে ওদেরকে ভুগিয়েছেন? যদি বলি আমি, কি করবেন তাহলে? কোমরে দড়ি পরাবেন বুঝিয়ে? দরকার পড়লে নিশ্চয়ই পড়াবো, সে নিয়ে আপনি মাথা ঘামাবেন না। তবে দড়ি পড়ানোর আগে একটা কথা অবশ্যই জিজ্ঞাসা করব, চালুনি কোন মুখে সূচের বিচার করে বলুন তো? বাহ, আপনার প্রশ্নগুলো কিন্তু ভারী সুন্দর, বেশ মজাদারও বটে। কিন্তু ওরা কিন্তু কেউ ভালো লোক ছিল না, সে খবর জানা আছে কি আপনার? অত জেনে কাজ নেই আমার। ওদের 5 জনের মৃত্যুর পিছনে যে আপনারই হাত রয়েছে, লম্বা হাত রয়েছে, সেটা আপনার কথাবার্তা থেকে জলের মতো পরিষ্কার। শুধু এটুকু বলুন, আপনি ফ্রন্ট ফুটে খেলছেন নাকি ব্যাক ফুটে? জানতাম, আমি জানতাম আজ না হোক কাল আপনি সদল বলে আমার কাছে কৈফিয়ত চাইতে আসবেনি। এই যে আপনার উপর আমার অনেক করুণা হচ্ছে, বুঝলেন তো? কেন বলি? প্রথমত ওই কটা ছুঁচো মারার দায়ে আপনি যে ফালতু আমাকে নিয়ে ভ্রু কুঁচকে সময় নষ্ট করছেন, সেটা পরে টের পাবেন। আর দ্বিতীয়ত, মারতে হলে বাঘ, সিংহ, হাতি এইসব মারবো, খামোখা ছুঁচো টুচো মেরে হাতের দুর্গন্ধ শুকে দিন কাটাবো কোন দুঃখে বলুন? এই তো, এর মানেই আপনি ব্যাক ফুটে দাঁড়িয়েই খেলাটা খেলেছেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। কোন যখন আপনার সিগন্যালই হয়েছে, তখন আপনি পর্দার সামনে থাকুন কি পর্দার আড়ালে, স্ত্রীঘর আপনার সেবায় সবসময় ফাঁকা থাকবে। শ্রীঘর? মিস্টার সাসপেন্ডেড এসআই ধ্রুবনীল সেনগুপ্ত, এইবার যে আপনার একটু ভুল হয়ে গেল। ভুল আমার? তা আমাকে চেনেন আপনি? এই পেশায় আপনার মতো সাদা পায়রাকে না চেনাটা একটু অস্বাভাবিক নয় কি? কিন্তু চেনাটাই স্বাভাবিক। তা
আমার নেটওয়ার্ক সম্বন্ধে কোনো ধারণা আছে আপনার? আমি জিজ্ঞেস করেছি আপনি আমাকে চেনেন কিনা, বা চিনে থাকলে তা কতটুকু। আপনি আমার নাম, ধাম, জন্ম পরিচয় এগুলো সম্বন্ধে কি জানেন তা তো আমি শুনতে চাইনি, মিস্টার জয়কান্ত মণ্ডল ওরফে প্রাক্তন খাদ্যমন্ত্রীর পালিত ভাই। আপনার এখন কাজ কাম নেই, তাই অঢেল সময়, কিন্তু আমার সময়ের দাম আছে বলেই সোজা ভাষায় জানিয়ে দিচ্ছে, ওই গরুগুলোকে আমি খুন করিনি, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনোভাবেই না। তাই নাকি? তাহলে খুনের দিন আপনার নামে রেজিস্টার্ড 5টা নাম্বার থেকে ভিকটিমদের কাছে ফোন গেল কেন? ওরা তো বাড়ি থেকেও বেরিয়েছিল আপনার ওপেন গ্রাউন্ড বক্সিং ম্যাচ দেখবে বলে, তাও আবার বেট লাগিয়ে। বাবা, এইসব খবরও নেওয়া হয়ে গেছে তাহলে? ওরে বসা, এই আমাদের সাসপেন্ডেড এসআই স্যার তো দেখছি হাঁড়ি ভেঙে খবর বের করতে ওস্তাদ। আমি কিসে ওস্তাদ আর কিসে নই সে হিসেবটা পরে হবে, আগে যা জিজ্ঞাসা করলাম তার উত্তর দিন। সব খবরাখবরই যখন ঝোলায় পড়েছেন তখন এইটা আবারও জিজ্ঞেস করতে হয় নাকি? এটাও তো হাঁড়ি ভেঙে বলছেন, তাহলে আমি হাঁড়ি ভেঙেই সব খবর নেব, তাই তো? বেশ, তবে ময়ূখের কোমরে ঝোলানো হোলস্টার থেকে নিমেষে রিভলভারটা ছিনিয়ে নিয়ে ওটা সোজা তাক করে জয়কান্তের কপাল বরাবর। ধ্রুবর আকস্মিক পদক্ষেপে জয়কান্ত ভিতরে ভিতরে ভয় কেঁপে ওঠে, কারণ এই মুহূর্তে ওর কাছে কোনো অস্ত্র নেই। ওদিকে ওর সাকরেতরা নিজেদের মালিককে বাঁচাতে ধ্রুবর দিকে পাল্টা বন্দুক তাক করলে জয়কান্ত ওদেরকে ইশারায় সেটা নামিয়ে নিতে বলে, কারণ ও চায় না আজ কোনো খুনোখুনি হোক। বিকেলে এমনিতেও ম্যাচ আছে, যার পিছনে প্রচুর টাকা খরচ করা হয়েছে, তার উপর সামনে ভোটের প্রস্তুতি চলছে। এ মতাবস্থায় দুজন কর্মরত পুলিশ এবং একজন বহিষ্কৃত পুলিশ খুনের দায় ডিপার্টমেন্ট থেকে শুরু করে মন্ত্রীমহল, আমজনতা কেউই চুপ করে বসে থাকবে না। সাথে জুটেছে এক মানুষ খেকো সাইকোপ্যাথ। জনতা এসবের জন্য এমনিই রাগে ফুঁসছে। নির্বাচন আসন্ন প্রায় বলে জয়কান্তের প্রাণের দাদাও ওকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে যে ভোটের আগে কোনো ঝামেলা পাকালে ওকে সে বাঁচাতে গিয়ে নিজের গায়ে দাগ লাগাতে পারবে না। এছাড়াও নিজের একান্ত গোপন কাজটা আরও গোপন রাখতে অগত্যা জয়কান্ত ঠান্ডা মাথায় উত্তর দেওয়ার সিদ্ধান্ত নেয়। কি করছিস কি তোরা? অন ডিউটি পুলিশ অফিসারের দিকে চেম্বার উঠিয়েছিস? ওরে সব জল জ্যান্ত কবরে যাবি রে। নামা 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 নামা, শিগগিরি বন্দুক করো, নামা নামা বন্দুক করো। ষাঁড়ের মতো ভসভস করলে হয় সব সময়? কুল বাচ্চারা, কুল কুল। মানে হ্যাঁ ধ্রুব নীলবাবু, মানে আপনি যে উত্তরটা চাইছিলেন, হ্যাঁ ফোন আমি করেছিলাম ওদেরকে। আসলে শালারা আমার টাকা নিয়ে আমাকেই ঝোলাচ্ছিল, আর আপনি তো জানেনি এই লাইনে টাকার সঙ্গে কোনো গাঁড় পেঁয়াজি চলে না। তাই ওই মিথ্যে ম্যাচের নাম করে ওদের এখানে ডেকে এনে ঘা কতক দিয়ে পাওনা টাকা আদায় করবো ভেবেছিলাম, কিন্তু ওরা আর এসে পৌঁছয়নি সেই দিন। তাছাড়া আমি তো প্রতি 2 সপ্তাহ অন্তর ওদেরকে এক এক করে কল করিনি। গত মাসের প্রথম সপ্তাহে মাত্র একবারই ওদের 5 জনকে দুপুরের দিকে ফোন করে এই থ্রেড দিয়ে কাজ ছেড়ে নিয়েছিলাম। তাহলে কল রেকর্ডে সব ভুল দেখাচ্ছে? সেটা আমার জানার কথা নয়। আপনি চাইলে আমার 5টা নম্বরের কল রেকর্ডটা আগে থেকে ঘেঁটে নিতে পারেন, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। ওটা যে ভাবিনি বা কখনো করবো না তা কিন্তু নয়। আসলে আপনাদের মতো অতি চালাকরা সব জায়গাতেই কারসাজি করে রাখে কি না কে বলতে পারে। হ্যাকার ভাড়া করে আগে থেকেই সব ড্রামাটিক এভিডেন্স সাজিয়ে রেখেছেন। ধ্রুব বাবু, আমি 9 করে 10 বার জেল খেটে এসেছি। জেলে যাওয়ার ভয় আমার চোখে বিন্দু মাত্র নেই। এই রেপুটেশনের বাজার পড়ে গেলে সেটা তুলতে গিয়ে পেছন ফেটে যায়। এই যে কারণে মাঝে মধ্যে একটু তেদরামি করি, কিন্তু তা বলে পুলিশের ভয় আর জেলের ভয়ে প্রমাণ লেবাল এসব পাতি কাজ জয়কান্ত করে না। হ্যাঁ, জেলে যেতে যেমন জানি, জেলের চাল কেটে কিভাবে পালানো যায় সেটাও অক্ষরে অক্ষরে জানি আমি। হ্যাঁ, সেই মাথার ওপরে বট গাছের ছায়া থাকলে চারা গাছও নিজেকে বৃক্ষই ভাবে, সেটাই স্বাভাবিক। এমনিতে সাসপেনশনে আছি, তার উপর আবার উপযুক্ত প্রমাণের অভাব। ঠিক আছে, কোনো ব্যাপার না।
অন্য কোনো একদিন এসে না হয় আপনার চিকেন লেগ পিসে ভাগ বসিয়ে যাব। এখন তাহলে চলি, নমস্কার। যাচ্ছেন যান, তবে একটা কথা মাথায় রাখবেন, ওই 5 জনের কেউই সাধু পুরুষ ছিল না, যাদের ন্যায় বিচারের জন্য আপনি আমাকে 4টি কথা শোনালেন, বুঝেছেন? ধ্রুবর সাঙ্গপাঙ্গদের নিয়ে বেরোবার জন্য সবে মাত্র 1 পা ফেলেছিল, কিন্তু জয়কান্তের গা জ্বলানো কথাবার্তা শুনে ও থেমে গিয়ে ঘুরে তাকায়। মানে কি বলতে চাইছেন আপনি? মানে এটাই, অহংকারে ওদের একটারও মাটিতে পা পড়তো না। নিজেরা সালা জুয়ারি, তার এবার ছোটখাটো জুয়ারিদের পোকামাকড় ভাবে সালা। দেখুন গে তারাই রাগের বসে ওদেরকে মেরে ফেলেছে কিনা। এখন আমি ডেকেছিলাম বলে সব দায় সালা আমার ঘাড়ে এসে চাপছে, সালা আমার ঘাড়ে দিতে এসছেন। তলোয়ার নিয়ে আমার দুয়ারে না এসে কি চোলাইয়ের থেকে ছাপা। জয়কান্ত যখন ওদের 3 জনের উদ্দেশ্যে হাবিজাবি বকছিল, ঠিক তখনই মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ধ্রুবর চোখের দৃষ্টিটা গিয়ে আটকেছিল জয়কান্তের ঠিক পিছন দিকের দেয়ালে আটকানো আয়নাটার দিকে। ওটার পাশে উদয় হওয়া দৃশ্যটা দেখা মাত্রই ধ্রুবর ঠোঁটে এক চিলতে হাসির ঝিলিক ঝলকে ওঠে। জয়কান্তের বকবকানি মাঝপথে থামিয়ে দিয়ে হঠাৎই সকলকে চমকে দিয়ে ওকে আলিঙ্গন করে ফিসফিসিয়ে কয়েকটা বাক্য আওড়ে নেয় ধ্রুব। আরে আরে ঠিক আছে ঠিক আছে, বেশ সব বুঝলাম। জোরি আপনাকে খুব তাড়াতাড়ি দায় মুক্ত করে দেবো, কেমন? আজ তবে উঠলাম। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বলা তো যায় না, দেওয়ালের কান গজানোর মতো প্রমাণেরও যদি হঠাৎ করে ডানা পাখনা গজিয়ে যায় তখন চলি। হ্যাঁ, ধ্রুবর আচমকা বদলে যাওয়া ব্যবহারে জয়কান্ত সহ ওই হলে উপস্থিত প্রত্যেকেই যথেষ্ট অবাক হয়। ওরা কেউ এর ব্যাখ্যা খুঁজে পায় না। ওরা বেরিয়ে যেতেই জয়কান্ত নিজের গোটা মুখে বার কয়েক হাত ঘষে হাতটা থুতনিতে এনে ঠেকায়। ধ্রুবর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারেনি ও, তাই সন্দিগ্ধ চোখে দরজার দোলন্ত পাল্লার দিকে তাকিয়ে থাকে, যেখান দিয়ে ধ্রুব ক্ষণিক আগে হেঁটে বেরিয়ে গিয়েছে। ওদিকে ময়ূখ আর রানা বন্ধুর এহেন আচরণে তাজ্জব বনে গিয়ে মনের মধ্যে এক রাশ প্রশ্নের সঞ্চার ঘটাতে থাকে। ধ্রুবর মতো বিচক্ষণ ছেলে কিভাবে পারল এই 3য় শ্রেণীর লোকটার সামান্য কটা কথায় বিশ্বাস করে নিতে? সাত সকালে ওসি সুমন্ত বাগচির নির্দিষ্ট ঘর থেকে ময়ূখের জন্য জরুরি তলবাসায় ও ঘুম ঘুম চোখে হেলতে দুলতে এখানে এসে হাজির হয় সশরীরে। সৌজন্যের খাতিরে অনিচ্ছা সত্ত্বেও ভারী গলায় একটা স্যালুট ঠুকে ও ওসির দৃষ্টি আকর্ষণ করে। স্যার আমায় ডাকছিলেন? অফুরন্ত অবসর পেয়ে সুমন্ত বাগচি সাদা কাগজে পেন চালিয়ে কাটাকুটি খেলছিল। ময়ূখের হেঁড়ে গলার স্বর শুনে ওর খেলার গতি ও মনোযোগ দুটোই ভেস্তে যায়, ফলে ও মুখ থেকে চুকচুক আওয়াজ বের করে সেদিকে চোখ তুলে তাকায়। দেখেছি বলে সঙ্গে সঙ্গে মুখ উড়িয়ে চলে আসতে হবে তোকে? কেন রে, 10টা মিনিট বাদে আসতে পারতি না? হ্যাঁ, 10টা মিনিট বাদে এলে কি আমিও তোর গার্লফ্রেন্ডের মতো ন্যাকামি জুড়ে দিতাম নাকি? স্যার আমার কোনো গার্লফ্রেন্ড নেই স্যার। হ্যাঁ, নেই? কেন নেই? এইটুকু বয়সেই আবার ইঞ্জিনে জংটক ধরিয়ে ফেলেছিলি তো। এই দেখিস বাবা, আজকালকার দিনে। স্যার আপনি কি জন্য আমাকে যেন ডেকেছিলেন? খুব তাড়া দেখছি। কেন, একটু বসে গাল গল্প করলে কি তোর ইয়েটা খসে যাবে নাকি? শালা বাচ্চা। স্যার একটু তাড়া আছে বই কি স্যার। বাবা, বিড়বিড় করছিস কেন বলতো আজকাল? কাল ডাল দিচ্ছিস না? দে দে দে। তা আজকাল কিনা আমাকে কাজ দেখাচ্ছে 2 দিনের চুনো পুটিগুলো। হ্যাঁ, সারা কত দেখলাম। এই যে কারাকুড়ি খেলবি? হ্যাঁ যা, খেলতে হবে না, যা। এত কাজ দেখাচ্ছিস যে বড়, তাই লম্বুর বাচ্চারা সাসপেনশনে থেকেও তোকে এইসবের ট্রেনিং দিচ্ছে বুঝি? স্যার প্রবেশন পিরিয়ডে যা ট্রেনিং নেওয়ার একাডেমি থেকেই নিয়ে নিয়েছিলাম স্যার, বাট ওই অপ্রয়োজনীয় ট্রেনিং মানে ওই ওর পেছনে কাঠি করার ট্রেনিংটা নেওয়ার জন্য অন্যের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই না স্যার। সারা মুখ চলছে সারা, ঠুকছিস আমাকে? হ্যাঁ, আমাকে ঠুকছিস তুই, সেই দিনের ছেলে সারা। নাক টিকলে দুধ বেরোবে তোরা এখনো। হ্যাঁ, এখানে হতে দেখলাম সারা হাগিস পরে ঘুরতিস রে। হ্যাঁ, যাকে ঠুকছিস ঠোক ঠোক ঠোক, তবে আমাকে ঠুকে লাভ নেই সারা। হ্যাঁ,
একজনের তো উর্দি খুলিয়ে ল্যাংটো করে ছেড়েছি, এবার কি তোমারটাও? হ্যাঁ স্যার বলছি এসপি সাহেব ওনার অফিসে আমাকে ডেকেছিলেন, সেখানে যাওয়ার টাইম হয়ে এসেছে প্রায়। তা ওনাকে কি ফোন করে বলে দেবো স্যার যে আমি আপনার সাথে বসে গল্প করছি, যেতে লেট হবে? কি কি সাহেব তোকে ডেকেছে? আরে আগে বলবি তো। তা বাচ্চার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তোমরা না দেখে বসে পড়ো দেখি চুপচাপ। দরকারি কথা মিটিয়ে তুইও কাজে চলে যা, আমিও কাজে লেগে পড়ি, বুঝলি? আপনারা আবার কাজ যা করেন সবই তো অকাজ স্যার। হ্যাঁ কিছু বললি তুই? হ্যাঁ বললাম স্যার, হ্যাঁ সেই ভালো স্যার, হ্যাঁ সেই ভালো। যাকে হ্যাঁ যে জন্য তোকে ডাকা, ওই সিরিয়াল কিলিংয়ের কেসটা কতদূর এগোলো? সিরিয়াল কিলিং? এ কি স্যার আপনার মুখে স্যার এই নাম? যাক শেষমেশ আপনিও তাহলে মানলেন স্যার এইটা সিরিয়াল কিলিং ছাড়া অন্য আর কিছুই না। এতে আবার মারামারি কি দেখলি? প্যাটারও মার্ডার খুঁটিয়ে দেখলে নার্সারির বাচ্চারাও বুঝে যাবে, ঠিক আছে? তাই নাকি স্যার? মার্ডারের প্যাটার্ন দেখলেই সব রহস্যের সমাধান হয়ে যাবে? এত সহজ? এক্সট্রা খাটনি লাগবে না স্যার? না না না, একদমই লাগবে, একেবারেই না। যে খাটবে সে বোকা পাঁটা ছাড়া আর কেউ নয়। বোকা পাঁটা, বুঝেছ? তা ঠিক স্যার, তা ঠিক। অথচ এই আপনি গত সপ্তাহে অবধি আমার সাথে সমানেই তর্ক করে যাচ্ছিলেন, করেই যাচ্ছিলেন, আমাকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছিলেন। মনে নেই বুঝি স্যার? এর মধ্যেই ভুলে গেলেন স্যার? এই তোর আমার ওপর বাটপাড়ি করাটা দেখছি আজকাল স্বভাবে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, নেহাত তোর বাবা আমার বন্ধুর দাদা ছিল, তাই তুই এখনো চপর চপর করছিস, বুঝেছিস? নিজেকে তো খুব কেজও ভাবিস। তা কেসটা কবে সলভ করবি শুনি? ওপর মহল থেকে কিন্তু প্রেসার আছে, দেখে যা এসপি সাহেবও তোকে সেই জন্যই ডেকেছি কিনা। পালের গোদা যাওয়ার পর তো তুই এখন মাথা হয়েছিস রে বাবা। কেন স্যার? কেস তো কেসের মতোই এগোচ্ছে স্যার। আমাকে দাঁতে কেটে লাভের লাভ কিছুই হবে না। ধ্রুবকে ওভাবে তাড়ানোর সময় আপনার এটা সবার আগে ভাবা উচিত ছিল যে ওরই বুদ্ধিমত্তার জন্য এখনও পর্যন্ত এই থানায় আসা 90% কেসই সাকসেসফুলি ক্লোজ করা নিয়ে কেউ কোনো দিন আঙুল তুলতে পারেনি। উল্টে কত সংবর্ধনা পেয়েছে, রাতারাতি থানার চেহারাই বদলে গিয়েছিল ওর জন্য। আর আপনি অকৃতজ্ঞের মতো সেই অবদান ভুলে ওকেই দূর দূর করে তাড়িয়ে দিলেন। খুব দরদ না বন্ধুর প্রতি। বন্ধু, হ্যাঁ বন্ধু বন্ধু। তো তুই কি ভাবছিস আমি কোনো খবর রাখি না? তোর ওই মাথা মোটা ভাই মৃগাঙ্ক আর তুই দুজনে মিলে যে ধ্রুবর সঙ্গে হাত মিলিয়ে লুকিয়ে চুরিয়ে থানা সমেত মর্গের সব আপডেটও প্রচার করছিস, সেই সব কথা কিন্তু আমার কানে আসছে রোজ দুবেলা। ভালো বলছি, শোধরে যাও বাবা। হাতে নাতে যেদিন ধরবো না সেদিন আমি আর কোনো বাপদাতা মানবো না বলে দিলাম। সরি স্যার, পারলাম না শোধরাতে স্যার। আমার কাছেও নিজের সাসপেনশনের আগে মানুষগুলোর জীবন বাঁচানোটা বেশি ইম্পর্টেন্ট, তাই না স্যার? কাজেই ধ্রুবর হাত ছাড়া আমার পক্ষে সম্ভব না। চলি স্যার। সুমন্ত বাগচিকে কড়া ভাষায় জবাব দিয়েই ময়ূক বেরিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই থমকে দাঁড়িয়ে যায়। পিছনে হেঁটে ফিরে এসে সুমন্ত বাগচির চোখে চোখ রেখে বলে, ও স্যার, আর একটা কথা স্যার, আপনি কখনোই এটা ভাববেন না যে ধ্রুব আপনার থানায় মজুদ রাখা অন্যের খাঁটির ফসলগুলো চুরি করে প্রাইভেট ইনভেস্টিগেশন করছে। বিকজ এই ভাবনাটা পুরোপুরি ভুল। ও যা করছে, যতটুকু করছে, নিজে খেটে মাথার ঘাম পায়ে ফেলে করছে। আপনার মতো অন্যের দয়া দাক্ষিণের আশায় ও বসে থাকে না। ও আসলে ধ্রুব নীল সেনগুপ্ত জানে কোমর ভাঙা খাটুনি আর মেরুদণ্ড ভাঙা ভাঁজুনির মধ্যে কোনটা আসলে সম্মানের। বুঝেছেন স্যার? চলি স্যার। স্পর্ধা দেখিয়ে ওসির টেবিলে মৃদু ঘুষি বসিয়ে দেয় ময়ূক। বেরোবার সময় মোটেই আর স্যালুট প্রদর্শন করে না, বদলে উন্নত শিরে গট গটিয়ে হেঁটে ওই দমবন্ধকর ঘরটা থেকে বেরিয়ে যায় খোলা হাওয়ার উদ্দেশ্যে। পরবর্তী পর্ব শোনার জন্য দ্য ডার্ক হর্সেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন।